এই যে একটা ফটো কার্ড দেখলাম, যেখানে ওই যে আমাদের বাংলাদেশের সে সমন্বয়কারী পরে এনসিপি নেতা কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আস্তে আস্তে গোপন কথা সব এখন ঝেড়ে ঝেড়ে বের করে দিচ্ছে, তাই না? কী সেই গোপন কথা? সে এই যে বলছে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ডিপ স্টেট থেকে আমাদের অফার করা হয়েছিল, তাদের কিছু শর্ত ছিল, তারা পুরো স্ট্র্যাটেজি আমাদের সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, আমরা কিন্তু রাজি হইনি। বাতে যায় এটা বললে মিথ্যে কথা। তোমরা রাজিও হয়েছিলে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তারা যে বুদ্ধিটা দিছিল সেটা তোমরা বাস্তবায়নও করেছিলে, মানে কিছুটা করেছিল। যে হাদিরে হত্যা করলে না, এর পিছনে তো তোমরাই ছিলে, যে হাদিরে হত্যা করে আবার তোমরাই রাস্তাঘাটে নেমে আন্দোলন করবো, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না, এগুলো করছিলে। কিন্তু ঘটনা হচ্ছে হাদি মারা যাওয়ার পরে খুব বেশি তারা নিয়ে আন্দোলন কিছু তেমন করা যায় না, কারণ বাংলাদেশে তো তখন আর ফ্যাসিস্ট হাসিনার লোকজন কেউ ছিল না, তারা তো পালিয়ে বেড়াচ্ছে, তাই না? পালিয়ে বেড়াচ্ছিল, বা দেশেও নাই অনেকে, তারা তো নিজেদের যান বাঁচানোর জন্যই দূরের ঘুরে আছে। অতএব ওই দোষটা তো তাদের উপরে ফেলে দিয়ে আন্দোলন করার কোনো সুযোগ ছিল না। তোমরাই সদম্ভে রাজত্ব করছিলে, তাই না? তো দোষ তো মানে তারপরেও যদি এই হাদিরে মারা হয় তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ মারছে, তো তোমরা নিজেরা মেরে তারপরে আন্দোলন করবা। এর আগে ওই 2024 সালে একই কণ্ঠটা তোমরা করছিলে আন্দোলনের সময়, তোমরাই নিজেদেরকে মারছিলে ওই যে স্নাইপার রাইফেলের গুলি টুলি দিয়ে। তো এগুলো তো আমরা দেখছি। তোমাদের যে ছিল একজন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তাই না? তো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি তো ওর উপদেষ্টাও ছিলেন। তো উনি নিজেই তো বলে দিয়েছিলেন যখন উনি সেই স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন কয়েকদিনের জন্য, তো উনি কী করলেন, যারা মারা গেছে সেই লাশ দেখতে গিয়ে উনি তো তাজ্জব হয়ে গেলেন, কিরে এদের গায়ে যে বুলেট টুলেট লাগছে এইটা তো পুলিশের হাতে নেই, ওই যে 7.62 যে গুলি টুলি আর কি। উনি তো মিলিটারি পারসন ছিলেন, উনি তো গুলির ধরন বুঝেন, আমরা তো আর দেখতে গিয়ে বুঝতাম না। মানে আমরা যদি হইতাম তা আমরা কারো গুলির ধরন দেখে বুঝতাম নাকি যে এটা পুলিশের হাতে থাকে নাকি কার হাতে থাকে। উনি মিলিটারি পারসন ছিলেন, উনি তো গুলির ধরন বোঝেন। এবং একবার দেখা গেল যে ওই হেলিকপ্টারে চড়ে যাচ্ছিল, সেই ছবিটা দেখিয়ে সাখাওয়াত হোসেন নিজেই বলতেছিলেন যে এই যে চেহারার লোকগুলো যে হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছে, এদের কাপড় চোপড় বডি ল্যাঙ্গুয়েজ এগুলো তো বাংলাদেশের মানুষের মনে হচ্ছে না। যাই হোক, সেই আন্দোলনে তোমরা নিজেরাই গুলি টুলি দিয়ে কাদের ভাড়া করছিলে কে জানে, নিজেরাই নিজেদেরকে মারছিলে, মেরে গোটা বাংলাদেশের মানুষকে কী করছিলে, ব্ল্যাকমেল করেছিল, ইমোশনালি ব্ল্যাকমেল করে রাস্তায় নামিয়ে সেখানেকে তাড়িয়েছে। ওকে ফাইন, ওই একই কাণ্ড বারবার করলে এটা ধরা খেয়ে যায় না? এরপর তোমরা হাদিকে হত্যা করছিলে। হাদি ছিল প্রচণ্ড একজন কি মানে বেয়াদব বলা যায়, কারণ তার যে ভাষা ল্যাঙ্গুয়েজ, এটা তো কোনো ভদ্র সমাজে এটা চালানো যায় না তো। এবং তার সেই মুখের অভদ্র অশোভনীয় বাক্য এবং স্লোগান সেইগুলো গোটা মানুষ শুনছে। তারপরও মোটামুটি তোমরা ওই জামাত শিবিরের লোকজন জড়ো করে একটা বিশাল আয়োজন করলে, তার কি ওই তার নামাজে জানা যায়। হ্যাঁ, তো এগুলো তো মানুষ দেখছে। এবং পরবর্তীতে তোমরা যেহেতু ক্ষমতায় ছিলে, তো তোমাদের উপরে তো বলতেছিল তদন্ত, কে বা কারা মারছে, তাই না? কোথাকার কোন ফয়সাল না কে জানি মারছে। তো তোমাদের সময় সে আবার দিব্যি অত্যন্ত সুন্দরভাবে এই দেশ ছেড়ে ভারতেও চলে গেছে। এখন ভারতের পুলিশ তাকে ধরছে, এখন তো বলে দিচ্ছে সব। যেই বলে দেওয়া শুরু হয়ে গেছে, যেহেতু এখন মনে হচ্ছে যে তোমাদের মধ্যে লোকজনই ধরা পড়বা, তখনই এই আস্তে আস্তে ঝেড়ে কাটা শুরু করছে। এখন এই তাদের কিছু শর্ত ছিল, তারা পুরো স্ট্র্যাটেজি আমাদের সাজিয়ে দিয়েছিল কীভাবে ক্ষমতায় থাকা যায়। হ্যাঁ, কীভাবে ক্ষমতায় থাকা যায় সেটা তোমরা করছিলে, এখন তো ধরা খেয়ে যাচ্ছ। ওই সেই ফয়সাল না কে জানি ভারতে ধরা পড়ে গেছে না, ভারতের পুলিশ তারে
জিজ্ঞাসাবাদ করতেছে, আবার ওদের সে উচ্চতর গোয়েন্দা বাহিনী টাইনি কি আছে, NSI কি এরকম কি জানি, তো তারা নাকি ফয়সালকে দিল্লিতে নিয়ে গেছে। এখন আরও বেশি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তো সবই তো বলে দিচ্ছে, সে তো বলে দিয়েছে অলরেডি যে ঘটনা কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাই না? আর যখন এই বিষয়গুলো শুরু হচ্ছে, এখন টের পেয়ে গেছো, এখন তো আর বাঁচার উপায় নাই, অমনি এখন এই সমস্ত কথাবার্তা শুরু করছো, তাই না? এবং তোমাদের এই প্ল্যানের মধ্যে তো মোহাম্মদ ইউনূসও তো ছিল, তাই না? তো এখন সেই তো তোমাদেরকে সময় তো বুদ্ধি টুদ্ধি দিয়েছিল যে এই নিজেদের লোকজন 2-4টা মারো, মেরে একটা হজবরল্লা শুরু করে দাও, একটা গণ্ডগোল ফ্যাসাদ সারা দেশে ছড়িয়ে দাও, যাতে করে ইলেকশন আর না দেওয়া লাগে। কিন্তু ওই সময় বিএনপির নেতারা বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছিল, ধৈর্য সহকারে সব কিছু তারা মোকাবেলা করছিল, এবং যে কারণে বস্তুত তোমরা ইলেকশনটাকে বরবাদ করতে পারো নাই। তো যাই হোক, তোমরা যে কি কর্মগুলো করেছো এই গোটা বাংলাদেশে, সেটা তো বাংলাদেশের মানুষ দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি করে গেছে সেটাও দেখছে, এবং সত্য কথা বলতে কি এখন মানুষ কিন্তু মন খুলে বলা শুরু করছে, তাই না? এখন মন খুলে মানুষ বলা শুরু করেছে। গত 55 বছরে বাংলাদেশের অবস্থা এত ভয়াবহ খারাপ হয় নাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে রামরাজত্ব কায়েম করছিল, সেই রামরাজত্বের কারণে বাংলাদেশ অন্তত মিনিমাম 50 বছর পিছিয়ে গেছে, এবং যার ফলাফল কিন্তু হাতে নাতে এই যে এখন বিএনপি ক্ষমতা আসার পর দেখতে পাচ্ছে যে তাদের সেই কি বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে, আর এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখে গেছিল যে প্রতিবেশী দেশ ভারতের সাথে ভয়ঙ্কর শত্রুতা, তাই না? এখন বিপদে পড়ে আবার সেই নাকে খত দিয়ে সেই ভারতের কাছে গিয়ে হাতে পায়ে ধরতে হচ্ছে যে ভাই তেল দাও, ওই যে ডিজেল দাও। যাক, ওই ইরান আর ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ, এটা তো আর মোহাম্মদ ইউনূস ঘটায় নাই, কিন্তু ঘটে তো গেছে। আসলে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, ঘটার যে কোনো সম্ভাবনা তৈরি হলে সেখানে দেশকে মোকাবেলা করার জন্য রেডিও থাকতে হয়। তো যাই হোক, সেই পরিস্থিতি একেবারে নগদে চলে আসছে। তোমরা বলছিলে ভারত বয়কট, তাই না? ভারতের চোখে চোখ রেখে কথা বলবা। তো এখন এবং এই বিএনপি নেতারাও তাই একই কথাই বলতো। তো এবং কেন বলতো? তোমাদের কারণে, কারণ তোমরা এই কথা বলে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে গেছিলে। তো বিএনপি চিন্তা করলো তাদের এমনি তো রাজনৈতিক মতবাদের প্রথমটা হলো ভারত বিরোধিতা। তো তারা চিন্তা করলো যে তারাও যদি ভারতের এগেনস্টে কথা না বলে তাহলে জনমত বিগড়ে যেতে পারে, ঠেকায় পড়ে, তাই না? তো এখন সেই বাংলাদেশ যদি এখন ভারতের কাছে ধর্ণা দিয়ে বলে আমারে তেল দাও, আমারে চাউল দাও, আমার মানে গম দাও, আমার পেঁয়াজ দাও, আমাদের রসুন দাও, নইলে না খেয়ে মরবো, নইলে দেশ অচল হয়ে যাবে, মানে লজ্জা শরম বলতে কোনো কিছু আছে তোমাদের? কোনো কিছুই নেই। কেন? এখন তো তুমি তো ইলেকশনই করো নাই, তো কেন ভারত বয়কটে ডাক দাও, দিতে পারো না? তো ডিপ স্টেট বলতে কি বুঝায় আমরা তো জানি, সেই আমেরিকার ফর্মুলা, তাই না? এখন তো তোমরা যে আসলেই জনগণের তরফ থেকে কোনো কিছু করো নাই, তোমরা আসলে বাইরের শক্তি দ্বারা নির্দেশিত হয়ে সাজানো গোছানো বাংলাদেশটাকে একেবারে মরুভূমি বানিয়ে ফেলার পরিস্থিতি তৈরি করে দিয়েছো, তাই না? তো এর জন্যে তোমাদের কিন্তু একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। তোমরা যে অন্যায় করছো এটার কোনো মাপ আসলে হয় না। তোমরা যে অন্যায় করছো এটার মাপ এই কারণে হয় না, কারণ তোমরা একটা সুযোগ পাইছিলে, সেখানে না ঠিক আছে স্বৈরাচারী ছিল, ভালো কথা। তো তোমরা তো একটা সুযোগ পাইছিলে দেশকে সুন্দরভাবে চালানোর, কিন্তু সেটা তো করো নাই, নিজেদের পকেট ভরছো, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছো, তাই না? একটা চেহারা ছবি, এই যে 5 আগস্ট 2024 সালের আগে তোমার যে চেহারা ছিল, এখন চেহারায় একটা চাকচিক্য ভাব চলে আসছে। তো এটা কীভাবে আসলো? মানুষ বোঝে না কোথায় কত কি টাকা গচ্ছিত রাখছো, এটা আস্তে আস্তে বের হবে। ডোন্ট ওরি। বিএনপি যে কেন এখনও তোমাদের পিছনে লাগে নাই, মনে হয় কৃতজ্ঞতা বশত, কারণ তোমরা যাই হোক শেখ হাসিনাকে তাড়িয়েছো বলেই সে না আজকে বিএনপি ক্ষমতায়। তো এই জন্যে একেবারে নগদে হয়তো পোল্টি দিচ্ছে না, কিন্তু বেশি দিন ওয়েট করবে আমার তো মনে হয় না, কারণ তোমরা এখনও লম্বা চওড়া বাতচিত আড়াও, এবং এখনও আজে বাজে কথাবার্তা কিন্তু বলো, অর্থাৎ এখনও মুখ সামলাও নাই তোমরা।
তোমরা মনে করছো যা ইচ্ছা খুশি করবা, তোমাদের কেউ কিছু বলবে না। মনে হয় যে এই মধুময় দিন আর বেশি দিন থাকবে না, বিএনপি খুব দ্রুতই চোখ পাল্টাবে, ডোন্ট ওরি। আর তখন তোমরা কোথায় পালাইবা বলো? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।